রাদীপ বেশ দূরে পালাতে পারে না, তার আগেই রাজ ধরে তাকে মারতে শুরু করে। একের পর এক মুখে আঘাত করতে শুরু করে। মেহু এসে বাধা দিতে নেয়, কিন্তু রাজ মানে না। খুব ভয়ঙ্করভাবে মারে সে রাদীপকে। রাদীপ মৃত্যু নিশ্চিত করে তবেই ছাড়ে সে। এদিকে মেহু কাঁদছে। রাজের হুঁশ ফেরে। সে ছুটে এসে মেহুকে জড়িয়ে ধরে। কিছু হয়নি, আমি আছি তো। মেহু সরিয়ে ভয়ে রাজের থেকে পিছাতে পিছাতে বলে, আপনি একটা পশু, আপনাকে ক্ষমা করা যায় না। এতটা নিকৃষ্টভাবে কেউ কাউকে মারতে পারে? রাজ তাতে দাঁত চেপে বলে, সে তোমার সাথে এত বড় অন্যায় করতে চাচ্ছিল, আর তুমি বলছো আমি তাকে ছেড়ে দিতে? মেহু এবার মাঝ রাস্তায় এসে দাঁড়ায়। রাজের দিকে তাকিয়ে বলে, অন্যায় তো আপনিও করেছেন, নিজেকে মারতে পারবেন? মেহুর কথায় রাজ ছুটে যায় মেহুর দিকে। সজোরে ধাক্কা মেরে সরিয়ে দেয় মেহুকে। মেহু কিছুটা দূরে গিয়ে পড়ে যেতেই বিকট শব্দ হয়। রাজ ছিটকে গিয়ে পড়ে কিছুটা দূরে। আবির স্যার বলে ছুটে আসে রাজের কাছে। মেহুও ছুটে যায় রাজের কাছে। রাজের সারা শরীর রক্তে মাখা, দম নিতে কষ্ট হচ্ছে তার। তার পাশে মেহু বসে কাঁদছে। মেহুর কান্না নিয়ে তাকিয়ে আছে তার দিকে। কাঁদছো কেন বেবি? আজকে তো তোমার খুশি হওয়ার কথা, কারণ আজকের পর থেকে তুমি সম্পূর্ণভাবে মুক্ত। এনজয় ইট। এতটুকু বলেই শব্দ করে হাসে রাজ। দম নিতে এবার তার ভীষণ রকমের কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এটাই তার শেষ নিঃশ্বাস। নিস্তেজ হয়ে আসছে তার শরীরটা। আরো কিছু বলতে চাইলো সে, কিন্তু শক্তি পেল না। মেহু চিৎকার করে কেঁদে ওঠে। আমি চাই না এই মুক্তি, আমার আপনাকে লাগবে রাজ। আমি রাজকে তুলে নেয়। কষ্টকর হয়ে যাচ্ছে রাজকে নিয়ে চলা। সে দেরি করতে চায় না। রাজ ব্যক্তিটা একদিন তাকে বাঁচিয়েছিল, আজ তার পালা এসেছে। রাজকে গাড়িতে তুলে রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। মেহু বারবার পালস চেক করছে, রাজকে জাগিয়ে রাখার চেষ্টা করছে। রাজ চোখ বন্ধ করে নিচ্ছে বারবার। মেহু চাপড় দিয়ে গালে বলে, শুনতে পাচ্ছেন না? চোখ খোলা রাখুন, আপনার বন্ধ করবেন না, দোহাই আপনার। শব্দ করে কেঁদে ওঠে। আজকে ভীষণ দম বন্ধ লাগছে। রাজের সাথে কাটানো সকল স্মৃতি ভেসে উঠছে চোখের সামনে। আফসোস হচ্ছে তার, তখন সেই সময়গুলো উপভোগ না করে ইগো নিয়ে বসেছিল। আজকে ইগো সরিয়ে সেই সময়ে ফিরতে চাইছে। এখন ভাগ্য তার কাছ থেকে রাজকেই কেড়ে নিচ্ছে। রাজের অবস্থা ভালো না খুব বেশি। বাঁচার চান্স একদমই নেই। রক্ত বের হয়েছে প্রচুর, তাই ব্লাড লাগবে। ডাক্তার বেরিয়ে এসে বলে, পেশেন্টের ব্লাড লাগবে। এখানে ও পজিটিভ রক্তের গ্রুপ কারো আছে? না থাকলে দ্রুত জোগাড় করুন, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। মেহু যেন আরো অস্থির হয়ে পড়ে। তখন আবির এগিয়ে এসে বলে, আমার আর স্যারের রক্তের গ্রুপ সেম, আমার থেকে নিতে পারেন। ডক্টররা ভিতরে গিয়ে নিয়ে যায় আবিরকে, কোনো প্রকার দেরি না করে। মেহু টেনশনে অস্থির হয়ে পড়ে। বাড়ি থেকে লোক এসেছে, জানিয়েছে আবির সবাইকে। রুনা আসতেই মেহু এসে জড়িয়ে ধরে তাকে অস্থির গলায় বলে, মা, আপনার ছেলেকে বলুন না ফিরে আসতে। আমি প্রমিস আর কোনোদিন ওর কাছ থেকে দূরে যেতে চাইবো না। রুনা উত্তর দেয় না কোনো। সে সকল ঘটনা রীতের থেকেই জেনেছে। রীত মেহুকে সরিয়ে দেয় তার মায়ের কাছ থেকে। কিছুটা তেজ নিয়েই বলে, আল্লাহ দোহাই, আমার দাভাইকে শান্তি দাও। তোমার জন্য অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট পেতে দিব না। মেহু অস্থির হয়ে উঠে আরো। রুনার হাত জড়িয়ে ধরে বলে, মা, আপনি তো বুঝুন আমায়। রুনা এবার চোখ বুলায় মেহুর দিকে। মেয়েটা তার ছেলের জন্য কষ্ট পাচ্ছে। সে চাইলেই মেহুকে দূরে সরিয়ে দিতে পারবে রাজের কাছ থেকে, কিন্তু রাজের পাগলামো সেও দেখেছে মেহুর জন্য। মেহু দূরে গেলে সে মরেই যাবে। রুনা মেহুর গালে হাত রেখে বলে, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হৃদ সন্তুষ্ট হয় না মায়ের উত্তরে। খুব রাগ হয় মায়ের প্রতি, কিন্তু এখন কিছু বলতে চায় না সে। আগে তার দা ভাই সুস্থ হোক। আদিল আর আতির এইসান বারবার উঠছে বসছে। বন্যা এক কোণে বসে আছে। রাজের সাথে সম্পর্ক তেমন ভালো না হলেও সে রাজকে নিজের ভাইয়ের মতনই দেখেছে। রাজ সবসময় তাকে সম্মান করে গেছে। আজ রাজের এমন অবস্থা তাকেও কাঁদিয়ে দিচ্ছে। এরই মাঝে মেহুর মা বাবা সামিয়া, শরীফুল শেখ আর আসমা চলে আসে। মেহু তার মায়ের কাছে এসে জড়িয়ে ধরে বলে, মা বলো না, মেহেক ওনার সব কথা শুনবে, সুস্থ হয়ে ফিরে আসতে। মনিরা উত্তর পায় না কোনো। যা বলে সান্ত্বনা দিবে সে মেহুকে। সামিয়া এগিয়ে আসে মেহুর দিকে। মেহু সামিয়ার দিকে তাকিয়ে বলে, খালামণি, বিশ্বাস করো, তোমার জন্য তাকে অনেক শাস্তি দিয়েছি, তবু কোনো দিন বিরক্ত হয়ে একটা শব্দও করেনি, বরং ভালোবেসে গেছি শুধু। এমন লোককে কি করা উচিত বলো? তাকে ভালো না বেশে কি করে থাকি আমি? মেহুকে জড়িয়ে ধরে সামিয়া মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। যুবরাজ ভালো হয়ে ফিরবে তোর কাছে। মেহু শান্ত হয় না।
এতদিনের সব আবেগ বের হয়ে আসছে। লুকানো অনুভূতিগুলো যেন আজকে আর বাধা মানছে না। বারবার চোখের সামনে ভেসে আসছে রাজের রক্তমাখা সেই শরীরটা, আর কানে ভাসছে শেষ বাণী, আজ থেকে তুমি মুক্ত। কি করে সে বোঝাবে? সে আর চায় না সেই মুক্তি। সে এবার একটা সংসার বাঁধতে চায় রাজের সাথে। আজ 3 দিন পর জ্ঞান ফিরেছে রাজের। তখন তার কাছে আবির ছাড়া আর কেউ ছিল না। সবাইকে জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল সে। রাজের জ্ঞান ফিরেছে শুনে আবির ছুটে যায় রাজের কেবিনে। হাতে আর মাথায় ব্যান্ডেজ করা, মাথার ক্ষতটা বেশি গভীর। আবিরকে দেখেই রাজ দুর্বল শরীর নিয়ে উঠে বসতে নেয়, কিন্তু পারে না। রাজকে এসে ধরে বসায় আবির। ডক্টর এসে চেক আপ করে যায়। আরও কিছুদিন থাকতে হবে হাসপাতালে বলে জানিয়ে চলে যায়। রাজ কিছুটা আরাম করে বসে নিচু স্বরে বলে, মেয়েও কেমন আছে আবির? আবির তপ্ত শ্বাস ছাড়ে। যেই মেয়ের জন্য তার এই অবস্থা, সেই মেয়ের কথাই সবার আগে জিজ্ঞেস করলো। আবির মনে মনেই বলে, ভালোবাসা তোর সেলুট। রাজ উত্তর না পেয়ে আবারও বলে, কি হলো বললি না যে? আবির শান্ত স্বরে বলে, ভালো আছে, এই কয়দিন নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, আজ জোর করে নিয়ে গেছে তাকে বাসায়। রাজ হাসে। একটু শান্তি লাগলো তার জন্য। সে কাঁদছে শুনে রাজ কিছুক্ষণ শান্ত থেকে বলে, এখন ফ্ল্যাটের ব্যবস্থা কর, আমি লন্ডন ফিরবো। রাজের কথায় আবির অবাক হয়ে বলে, কি বলছেন স্যার? আপনি অসুস্থ, এখনো ঠিক করে বসে থাকতেই পারছে না, যাবেন কি করে? আর এই মুহূর্তেই ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব নয়। রাজ এবার তীক্ষ্ণ চোখে তাকায়, গম্ভীর স্বরে বলে, যত টাকা লাগে দে, আর কিভাবে যাব এর চিন্তা তোর করতে হবে না। আমি যতটুকু বলেছি এতটুকুই কর। আবির মাথা নাড়ায় হ্যাঁ বোধক। তখনই কেবিনের দরজায় দাঁড়িয়ে মেহু বলে ওঠে, রাজ, আপনার জ্ঞান ফিরেছে? মেহু চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট। মেহুকে দেখে রাজ খুশি হলেও প্রকাশ করে না, মুখে গম্ভীরতার ভাব এনে রাখে। মেহুর দিকে লক্ষ্য করে দেখে এই 3 দিনের চেহারাটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। চোখের নিচে কালো দাগ স্পষ্ট। মেহু এসে রাজের পাশে দাঁড়িয়ে চোখে মুখে খুশির ঝলক এনে বলে, আমি জানতাম আপনি আমায় ছেড়ে যাবেন না। আপনি তো আমায় ভালোবাসেন। আপনি আমায় ছেড়ে কোথাও যাবেন না, যেতে পারবেনই না আপনি। মেহুর কথায় রাজ তাচ্ছিল্য হেসে বলে, ভুল বললেন মেহেক, আমি ভালোবাসতাম আপনাকে, এখন আর ভালোবাসি না। মেহু চমকায়, বুক যেন ছিঁড়ে দুটুকরো হয়ে গেছে মনে হলো। আবির রুম ত্যাগ করে। মেহু রাজের দুগালে হাত রেখে বলে, রেগে আছেন আমার উপর? রাজ আবারও হাসে। মেহুর হাত গাল থেকে সরিয়ে দিয়ে বলে, আপন মানুষের উপর রাগ করা যায় মিস মেহেক, পর মানুষের উপর না। রাজ কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলে, আর আমি পর মানুষের উপর রাগ করতে পারি না মিস মেহেক, আর যারা ভালোবাসা বলছে না তাদের উপর তো একদমই না। মেহুকে উত্তর দিবে ভেবে পায় না। নিজের অনুভূতিগুলোকেও বলতে পারছে না সে রাজকে। মেহু হালকা হেসে বলে, হ্যাঁ, সত্যিই বললেন। পর মানুষের উপর কিসের রাগ করবেন আপনি? আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। মেহু বেরিয়ে যায়। কানে এসে গলায় দলা পাকিয়ে আছে। মেহু বের হয়ে যেতেই রাজের চেহারায়ও অসহায়ত্বের ছাপ ফুটে ওঠে। আগের ন্যায় আবারও চোখ বন্ধ করে শুয়ে থাকে সে। আবির আর সামিয়া বসে আছে হাসপাতালের ক্যান্টিনে। আবিরের জন্য খাবার নিয়ে এসেছে সে। আবির খাবারের এক লোকমা মুখে দিয়ে বলে, তুমি কি এখনো স্যারের উপর রাগ? সামিয়া হাসে আবিরের দিকে তাকিয়ে বলে, রাগ থাকতো যদি ওনার জন্য জীবনটা নষ্ট হতো আমার, কিন্তু উনি তো আরও সুন্দর করে দিছেন আমার জীবনটা, তোমার মতো একজন মানুষকে আমার জীবনে দিয়ে। আবির চুপ হয়ে যায়। কিছু বলতে চাইছে সে। সামিয়া বিষয়টা লক্ষ্য করে বলে, কিছু বলতে চাইছেন কি? আবির তাকায় কিছুটা উৎসুক হয়ে বলে, শুনবে? সামিয়া মাথা নাড়ায়, যার অর্থ সে শুনবে। আবির এবার বলতে শুরু করে, আজকে এতটুকু জীবন পেয়েছি রাজ স্যারের জন্য। মা বাবা মারা যাওয়ার পর আমি মরতে বসেছিলাম, খেতে পেতাম না, আর না পেতাম একটু ঘুমানোর জায়গা। চাচা চাচি ছিল, তারা বের করে দেয় বাড়ি থেকে। যখন না খেতে পেয়ে মরার মতো অবস্থা, তখন দেখা হয় রাজের সাথে। তিনি আমার বয়সে 3 বছরের বড়। আমাকে দেখে সেদিন তিনি নিয়ে আসেন তার বাড়িতে। উনি যা পড়েছেন সব আমাকে দিয়েছেন। আমাকে রেখে তিনি কখনো একটা দানাও মুখে নেননি। কবেই মরে যেতাম যদি ওই দিন উনি না আসতেন। সামিয়া শুনে চুপ থাকে। কি বলবে বুঝে উঠতে পারে না। সে কৃতজ্ঞ এমনিতেই রাজের প্রতি, কারণ তার জন্য সে আবিরের মতো একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছে। রিত বসে আছে তার দা ভাইয়ের পাশে। রাজ তখন চুপ করে বোনের কান্না দেখতেই ব্যস্ত। সে কখন থেকে খেতে যাচ্ছে, কিন্তু থামার নামই নিচ্ছে না। রাজ ফুস করে শ্বাস ছেড়ে বলে, কান্না কি থামাবে নাকি বন্যা বইয়ে দেবে? রিত কান্নারত অবস্থাতেই রাজের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলে, তুই এত বেখেয়ালি কেন নিজের প্রতি? রাজ বহু কষ্টে সোজা হয়ে বসে বলে, কারণ তোর মতো বোন আছে শাসন করে ঠিক করার জন্য, তাই।
হৃদ রাজের বাহুতে খুশি মেরে বলে, দা ভাই তুমি ভীষণ বাজে। রাজ বেখেয়ালি হয়ে বলে। আচ্ছা। হৃদের রাগ হয়, ছেলেটা একটা কথাও তার কানে নিচ্ছে না। হৃদ আরেকটা ঘুষি দেয়, এবার ব্যথার শব্দ করে ওঠে। হৃদ অস্থির হয়ে বলে, সরি লেগেছে তোমার? আমি সরি। তাদের এসব খুনসুটির মাঝে মেহু আসে সেখানে। অপরাধী মুখ করে আসে সেখানে। রাজ ভ্রু কুচকে তাকায় মেহুর হাতে সুপের বাটি। মেহুকে দেখে হৃদ গম্ভীর গলায় বলে, তুমি এখানে কি করছো? মেহু অপরাধীর স্বরে বলে, রাজকে স্যুপটা খাইয়ে দিতে বললো ডক্টর। হৃদ স্যুপটা নিয়ে নেয় মেহুর হাত থেকে। চামচ দিয়ে স্যুপ নাড়তে নাড়তে বলে, তুমি যাও, আমি খাইয়ে দিচ্ছি। মেহু আমতা আমতা করতেছে। সে রাজের সাথে থাকতে চাইছে। রাজও বুঝতে পারছে বিষয়টা। রাজ হৃদের দিকে তাকিয়ে বলে, হৃদ, বাইরে যেত একটু। কিন্তু দা ভাই। হৃদ আর বলতে পারল না। রাজ ধমকের সুরে বলে, বাইরে যেতে বললাম তো হৃদ। হৃদ মুখ কুমড়ো করে বাইরে চলে যায়। মেহু পানি টলমল চোখ নিয়ে রাজের পাশে এসে দাঁড়ায়। সুপের বাটিটা নিয়ে এক চামচ রাজের মুখে ধরতেই রাজ মুখ ফিরিয়ে বলে, নিজেকে অপরাধী ভেবো না। মনের দায় এগুলো করতে হবে না তোমার। তোমার প্রতি কোনো রাগ নেই আমার। আর তুমি মুক্তি চেয়েছিলে না, পেয়ে যাবে। রাজের কথায় মেহু টলমল চোখ নিয়ে বলে, আমি মনের দায় করছি না। রাজ এবার তাকায়, ভ্রকুচকে বলে, তাহলে কিসের দায় করছো? মেহু আবার চুপ হয়ে যায়। সে প্রকাশ করতে পারছে না। সব গলাগুলো কথাই গলায় এসে আটকে যাচ্ছে, আর বের হচ্ছে না। চোখ থেকে টপ করে 2 ফোঁটা পানি পড়ে যায়। মেহু জলদি পানি মুছে বলে, প্লিজ স্যুপটা খেয়ে নিন। রাজ আবারও মুখ ঘুরিয়ে বলে, রেখে যাও, হৃদ এসে খাইয়ে দেবে। মেহু এবার কাঁপা কাঁপা স্বরে বলে, কেন? আমার হাতে খেলে কি হয়? রাজ তপ্ত শ্বাস ছেড়ে বলে, আমার বোন ইচ্ছে করছে, তাই সে খাওয়াবে। আর প্লিজ একটু একা থাকতে চাই। আর হৃদকে বলে যাও ভিতর আসতে। এই বলে চোখ বন্ধ করে নেয়। মেহু বাটিটা সাইডে রেখে দেয়। রাজের ব্যবহারে তার মনটা ছারখার হয়ে যাচ্ছে। ওই দিন সে ওই কথাগুলো ইচ্ছে করে বলেনি। এভাবে কাউকে খুন হতে ভয়ে আতঙ্কেই বলে ফেলেছে। তপ্ত শ্বাস ছেড়ে মেহু বের হয়ে আসে। রাজ মেহুর যাওয়ার পানে তাকিয়ে বলে, এবার আমার ভালোবাসার আগুনে পড়বে তুমি। শিকলবন্দি হয়ে থাকবে ভালোবাসার আগুনে। এবার আমি তোমাকে পোড়াতে চাই, দেখতে চাই আমায় ভালোবেসে কতটা পাগলামি করতে পারো তুমি। এই বলে বাঁকা হাসে সে। তার পাগলামি করার দিন ফুরিয়েছে। অনেক তো প্রকাশ করলো তার ভালোবাসা। এবার লুকিয়ে ভালোবেসে মেহুকে পোড়াতে চায় ভালোবাসার আগুনে। অসুস্থ শরীর নিয়ে আবিরের সাহায্যে এয়ারপোর্ট অবধি পৌঁছিয়েছে রাজ। পায়ে ব্যথা পাওয়া ঠিক করে হাঁটতে পারে না সে। আবিরের সাহায্যে সকল কাজ শেষ করে ফ্লাইটে এসে বসে। বহু কষ্টে হাসপাতাল থেকে পালিয়ে এসে ফ্লাইট ধরেছে সে। চোখ বন্ধ করে শুয়ে আছে, তখন ফোন বেজে ওঠে। ফোন হাতে নিতেই দেখতে পায় বিবি নামটা ভেসে আসছে। রাজ বাঁকা হাসে, ফোনটা হাতে নিয়ে কেটে দিয়ে অফ করে দেয়। এরপর বলে, সি ইউ সুন। রাজ সিটে হেলান দিয়ে বসে তখনই সেখানে এন্ট্রি ঘটে মেহুর। এসে ধপ করে রাজের পাশের সিটে বসে যায়। রাজ অবাক হয়। মেহু তো এখন এইখানে থাকার কথা নয়। রাজের অবাক দৃষ্টি দেখে বলে, আপনি কি ভেবেছেন আমাকে বোকা বানিয়ে পালাবেন? হাস্যকর হলো না বিষয়টা? বউ আমি আপনার মাথায় কি চলতে পারে সবই বুঝি। রাজ হেসে বলে, যাচ্ছ তো বেশ, থাকবে কোথায়? মেহু ভ্রকুচকে বলে, আপনার বাসায় অন্তত উঠবো না আমি, এটা নিশ্চিত থাকেন। আমার হাজবেন্ডের একটা ছোট্ট বাড়ি আছে, সেখানেই যাব আমি। রাজ আবারও হাসে, তবে এবার আর কিছু বলে না। চোখ বন্ধ করে নেয়। শরীরটা খারাপ লাগছে তার ভীষণ রকমের। তার শরীরের জন্য এই জার্নিটা অনুচিত, কিন্তু সে চলে যেতে চেয়েছিল এখান থেকে। তার দম বন্ধ লাগছে তাই। মেহু বুঝতে পারে রাজের খারাপ লাগছে। মেহু রাজের বুকে হাত রেখে বলে, বেশি খারাপ লাগছে আপনার? রাজ তাকায় মেহুর দিকে। চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেছে, মুখে কান্নার ছাপ। এই বুঝি কেঁদেই দিবে। রাজ অন্যদিকে তাকায়। প্রিয়তমার এই রূপে তাকে কন্ট্রোললেস করে দিচ্ছে। মেহু একটা মেডিসিন বের করে রাজের মুখের সামনে ধরে বলে, এটা খেয়ে নিন, ভালো লাগবে। রাজ মেডিসিনের দিকে তাকায়। এটা ঘুমের ওষুধ। রাজের মেহুর দিকে তাকিয়ে বলে, আমি ঘুমের ওষুধ খাবো না। মেহু বিরক্ত হয়। আশেপাশের পরিবেশ শান্ত। এর মাঝে উড়োজাহাজ উড়াল দিয়েছে আকাশে। এয়ার হোস্টেসরা ঘুরে ঘুরে মানুষের প্রয়োজনীয় জিনিস দিচ্ছে। মেহু সকল কিছু লক্ষ্য করে আবারও ফিসফিস করে বলে, খেয়ে নিন চুপচাপ করে, নয়তো সিন ক্রিয়েট করব। রাজ খেয়ে নেয়। এই মেয়ে এটা করতে পারবে সে ভালো করেই জানে। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর ঘুমে ঢলে পড়ে মেহুর কোলে। মেহু হাসে রাজের মুখ পানে
তাকিয়ে। সকাল 7টা বাজে। ফ্লাইট ল্যান্ড করেছে বিদেশের মাটিতে। মিহুর সহায়তায় রাজ বেরিয়ে আসে এয়ারপোর্ট থেকে। একটা ট্যাক্সি নিয়ে রাজকে নিয়ে বাড়ি ফেরে। মেহু এসে রাজকে শুইয়ে দেয় বিছানায়। ক্লান্ত শরীর বিছানায় হেলিয়ে দিতেই ঘুমিয়ে যায় সে। মেহু এবার পাক্কা বইয়ের মতো লেগে পড়ে ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার করে গোসলে ঢুকতে যাবে, তখনই রাজ ঘুম থেকে ওঠে। মেহু রাজের কাছে এসে জিজ্ঞেস করে, কিছু লাগবে আপনার? রাজ মুখ ঘুরিয়ে বলে, না। মেহু তপ্তর শ্বাস ছেড়ে শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে যায়। রাজ এক পলক সেদিকে তাকিয়ে নিজের ফোনটা বের করে আবিরকে কল দেয়। 2বার রিং হতেই আবির কল রিসিভ করে ভীতি স্বরে বলে, হ্যাঁ স্যার বলুন। রাজ তেজ নিয়ে বলে, কি বলবো জানিস না? মেয়ে কি করে জানলো আমার আসার খবর? আবির যেই ভয়টা পাচ্ছিল সেটাই হলো। আবির আমতা আমতা করে বলে, ভাবি ভীষণ পাগলামি করছিল, যার ফলে বাধ্য হয়ে তাকেও ফ্লাইটের ব্যবস্থা করে দিতে হলো। রাজ আবারও ক্ষিপ্ত স্বরে বলে, মিথ্যে বলিস না আবির আমার সাথে। আবির ধরা খেয়ে যায়। একটা ঢোক গিলে বলে, আপনি একা যাবেন অসুস্থ শরীর নিয়ে, সেই ভয়ে আমি ভাবির ফ্লাইটের ব্যবস্থাও করে দিয়েছি। রাজ বলতে নিতে যাবে, কিন্তু তখনই মিহু শাওয়ার নিয়ে বের হয়ে আসে। মিহুকে দেখে রাজ কলটা কেটে দেয়। টাওয়াল পরে বের হয়েছে মিহু। এই যা শরীর তার। বিয়ের এতদিন পর রাজ প্রথম সে মিহুকে এই রূপে দেখলো। মিহু এসে রাজের সামনে দাঁড়িয়ে বলে, কেমন লাগছে আমায়? রাজ নিচ থেকে উপর অব্দি মিহুকে একবার দেখে বলে, আমি অসুস্থ মেহু, যাও ড্রেস পরে আসো। মেহু বুঝলো না অসুস্থ বলেই কি বোঝাতে চাইলো রায়। মেহু মন খারাপ করে চলে যায় সেখানে। সে ভাবছে রাজ তার উপরে রাগ করে বলছে। মেহু মন খারাপ করে জামা কাপড় পরে নেয়। সে ভেবেছিল রাজ তার প্রশংসা করবে। তপ্ত শ্বাস ছেড়ে একটা সিল্কের শাড়ি পরে নেয়। রাজের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। মেহু বের হয়ে এসে প্লেটে খাবার নিয়ে আসে। রাজ তখন চোখ বন্ধ করে শুয়ে আছে। মেহু এসে রাজকে টেনে তুলে বসায়। রাজ দেয়ালে হেলান দিয়ে বসে বলে, কি হয়েছে? মেহু প্লেটে খাবার দেখিয়ে বলে, খাবেন? ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। রাজ চুপ করে খেয়ে নেয়। কোনো তাল বাহানা সে করে না। রাজ এমন বিহেভ করছে যে মেহু উপস্থিতিতে সে এত বিরক্ত না, আবার খুশিও না। মেহু সে কিছু জিজ্ঞেস করলে সে শুধু উত্তর দেয়। আগের মতো আর মেহুর পিছনে লেগে থাকে না, মেহুকে জ্বালাতন করে না। মেহু এগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে। নিজ ভুলেই সব হারালো। আবির আর সামিয়া বসে আছে মুখোমুখি। সামিয়া চুপ করে মাথা নত করে বসে আছে, আর আবির তার দিকে তাকিয়ে আছে। আবির গম্ভীর গলায় বলে, আমার দিকে তাকাও সামিয়া। সামিয়া অপরাধীর নজরে তাকায় আবিরের দিকে। আবির আবারও গম্ভীর গলায় সামিয়াকে প্রশ্ন করে, ওই ছেলেটা কে ছিল? সামিয়া মুখ এবার কাদো কাদো করে ফেলে। কেঁদেই দিবে সে। আবিরটাকে সন্দেহ করছে। সামিয়া উঠে বলে, আমার বয়ফ্রেন্ড। এই বলে নিজের রুমে চলে যায়। আবিরও তার পিছন যায়। সামিয়া তখন একটা বক্স কাভার দিয়ে ঢুকাচ্ছিল। আবির খপ করে হাতটা ধরে বলে, কি এটা? আবির বক্সটা নিয়ে খুলতে নেয়, তখন সামিয়া ধরে বলে, একদম খুলবে না এটা। আবির ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এটা খুললে কি করবে? সামিয়া ক্ষিপ্ত স্বরে বলে, মারবো আপনাকে। খুব বেড়েছো তাই না? মারবে? দাঁড়াও, মায়ের যেহেতু খাবো তাহলে এইটা আগে দেখে ছাড়বো এতে কি আছে। তখন আবির বক্সটা খুলে দেখতেই সেখানে আবির আর সামিয়ার নাম আর তাদের বিয়ের তারিখ। সামিয়া এবার রাগী স্বরে বলে, হয়েছে শান্তি, ওইটা আমার বয়ফ্রেন্ড না, ডেলিভারি বয় ছিল, শুধু সন্দেহ মনে। সামিয়া ধাক্কা দিয়ে রান্নাঘরে চলে যায়। আজকে আর কথাই বলবে না সে আবিরের সাথে। রাজের হাতে প্রচন্ডভাবে ব্যথা হচ্ছে। ওষুধ খাওয়া সত্ত্বেও কমেনি। মিহু অস্থির হয়ে ওঠে। কোনো উপায় পায় না সে কি করবে। মিহু ঘড়ির দিকে তাকিয়ে দেখে তখন রাত বাজে 10টা। মিহু ভেবে না পায় ফোন দেয় আবিরকে। ফোন ধরে আরো পিছন পড়ে। মিহু অস্থির গলায় বলে, আপনার স্যারের হাত ব্যথা করছে। আবির চিন্তিত গলায় বলে, চিন্তা করবেন না, আমি দেখে জানাচ্ছি। মিহু মাথা নেড়ে কল কেটে দেয়। রাজের পাশে এসে বসে বলে, কালকেই হাসপাতালে ভর্তি হবেন। রাজ গম্ভীর স্বরে বলে, হাসপাতাল লাগবে কেন? তুমি তো এসছো সেবা করতে। তাহলে তুমি থাকতে যদি হাসপাতালে যেতে হয় তাহলে তোমার থেকে লাভ কি? মেহু মাথা নেড়ে বলে, এভাবে রাগ করে থাকবেন না আমার উপর। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়। রাজ এখন মোটামুটি সুস্থ, তবে হাতে আর পায়ে ব্যথাটা রয়ে গেছে। মাঝে মাঝে মাথাটাও ব্যথা করে। ওষুধ খেয়ে যাচ্ছে। মেহুর সাথে এই কয়েকদিন তেমন একটা কথা বলেনি। মেহু জোর করেনি, চুপচাপ শুধু সেবাই করে গেছে। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েছে মেহু। রাস্তার পাশে বসে তাকে দেখিয়ে যাচ্ছে। মেহুর গালে পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলে, আগুন সুন্দরী, মাঝে মাঝে এমন রূপ দেখাও আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এরকম করলে কি করে হবে?
রাজ আবারও চোখ বন্ধ করে শুয়ে পড়ে। মাথার ব্যথা করছে তার প্রচন্ড, ক্ষতটা এখনো আছে মাথায়। তখন গভীর রাত, বাইরে ঝিরিঝিরি হাওয়া বইছে, আকাশ মেঘে ঢেকে গেছে, মেঘ গর্জন করছে আকাশে, বিদ্যুৎ চমকানিও শুরু হয়ে গেছে। এর মাঝে একটা বিকট শব্দে বজ্রপাত হয়। মেহু ভয়ে মেহুর এভাবে লাফিয়ে উঠায় রাজু উঠে বসে। তার চোখটা কিছুক্ষণ আগেই লেগেছিল। বোকা নয়নে মেহুর দিকে তাকিয়ে বলে, কি হচ্ছে, এভাবে উঠে বসলে যে? মেহু ভীত স্বরে বলে, আমি বজ্রপাতে ভয় পাই ছোট থেকে। রাজ অবাক নয়নে তাকায়। এই মেয়ে বজ্রপাতে ভয় পায়? যাকে দুনিয়ার কেউ ভয় দেখাতে পারে না, সেই মেয়ে কিনা বজ্রপাতে ভয় পায়। এই সকল কিছুর মাঝেই রাজের মাথায় খেলে যায় দুষ্টবুদ্ধি। সে মেহুকে আবারও ভয় দেখানোর জন্য বলে, বজ্রপাত অনেক ভয়ঙ্কর। এর শব্দ যেমন ভয়ঙ্কর, তেমনি এর রূপ। যখন যাকে পছন্দ হয় তার উপর এসে পতিত হয়। রাজের কথায় মেহু ভয় পায়, কিন্তু কিছুটা সাহস সঞ্চার করে বলে, ভয় দেখাচ্ছেন কেন আমায়? রাজ তপ্ত শ্বাস ছাড়ার মতো করে বলে, বিশেষ না হলে আমার কি করার, তবে এর সমাধান আছে। বজ্রপাত থেকে বাঁচতে হলে তখন জোরে জোরে থাকতে হয়। এতটুকু বলে রাজ আগের ন্যায় উল্টো পাশ ফিরে শুয়ে পড়ে। মেহু এবার ভয় পাচ্ছে। চারিদিক থেকে মেঘের গর্জন ভেসে আসছে। এর মাঝেই আবার জোরে শব্দ করে বজ্রপাত হয়। মেহু ভয়ে এবার রাজকে মেহু জড়িয়ে ধরতেই রাজের মুখে বাঁকা হাসি দেখা যায়। এরপর একটু তেজ নিয়ে বলে, মেহু ছাড়ো, এভাবে জোরে ধরবে না তো যখন তখন। মেহু নড়ে না, সে তো কাঁদ। ছোট থেকেই সে একটা জিনিস ভীষণ ভয় পায়, সেটা হলো বজ্রপাত। বজ্রপাত শুরু হলে মেহু এক কোণে গুটিসুটি মেরে বেসে থাকতো ভয়ে। রাজ আবারও কিছুটা নড়ে বলে, আমার ব্যথা লাগছে হাতে। মেহু সাথে সাথেই ছেড়ে রাজের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, ভয় পাচ্ছি বলে সুযোগ নিচ্ছেন? রাজ মাথা নেড়ে বলে, একদম না। মেহু রাগ করে উঠে বলে, সে আজকে ভয় পাবে না কোনো মত। উঠে অন্য রুমে চলে যায়। সে আজ পাত্তা দেয় না। সে আগের মতো শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে। সকালে পাখির কিচির মিচিরে ঘুম ভাঙে রাজের। কিন্তু ঘুম থেকে উঠে আজকে আর পাশের টেবিলে কফি পেল না রাজ। ভ্রুকুচকে কিছু একটা ভেবে দ্রুত পায়ে হেঁটে গেল সে অন্য রুমে। রুমে আসতেই চমকে উঠে মেহু মেঝেতে সেন্সলেস হয়ে পড়ে আছে। রাজ দ্রুত এসে মেহুর মাথা নিজের কোলে নিয়ে বসে গালে চাপড় দিয়ে বলে, মেহু বেবি, কি হলো, কথা বলছো না কেন? মেহু সাড়া দেয় না। বুকটা কেঁপে ওঠে তার। নিজের কাজের প্রতি রাগ হয় তার। রাতে তখন মেহু পিছন পিছন আসলে এখন আর এমন কিছু হতো না। রাজ নিজেকে বকতে থাকে মনে মনে। পানি এনে মেহুর মুখে পানি ছিটিয়ে দিতেই মেহু পিটপিট করে চোখ খুলে রাজকে দেখে ছটপট উঠে বসে। রাজ চিন্তিত গলায় বলে, আর ইউ ওকে? মেহু মাথা নেড়ে বলে, ঠিক আছে আমি। রাজ শান্ত হয়। যা নিয়ে নিবে একদিন এই মেয়ে। রাজ উঠে দাঁড়িয়ে উল্টো ফিরে যেই হাঁটতে যাবে তখনই মেহু বলে, দাঁড়ান। রাজ থেমে যায়। মেহু দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে, কিছু বলবে? মেহু মাথা নাড়ায়। রাজ কপালে হাত বুলিয়ে বলে, কি বলবে বলো। মেহু উঠে দাঁড়ায়, এগিয়ে যায় রাজের দিকে। রাজ তখনও ভ্রুকুচকে তাকিয়ে আছে। মেহু একটা চেহারা টেনে রাজের মুখ বরাবর হয়ে দাঁড়ায়। রাজ মেহুর কার্যক্রম দেখছিল। তখন মেহু রাজের কলার চেপে ধরে বলে, ইগনোর কেন করছেন আমাকে? রাজ অন্যদিকে তাকিয়ে নিজের কলার থেকে মেহুর হাত ছড়িয়ে বলে, আমি কাউকে ইগনোর করছি না। রাজ চলে আসতে নিবে তখন মেহু আবারও রাজের কলার এক হাতে চেপে আরেক হাত গাল চেপে ধরে বলে, একদম মেরে দেব এখান থেকে এক পা নড়লে। রাজ বাঁকা হাসে মেহুর হুমকিতে। এক হাত মেহুর হাতে আর এক হাত কোমরে ধরা একদম উপরে নিয়ে ফেলে বিছানায়। এরপর মেহুর উপরে উঠে বসে দু হাত দুই দিকে চেপে ধরে বলে, তুমি যে স্কুলে পড়াশোনা করছিলে ওই স্কুলের হেড টিচার ছিলাম আমি। সে তোমার এই ট্রিক্স আমার সাথে চলবে না। মেহু উঠতে নেয়, কিন্তু রাজের সাথে শক্তিতে পেরে ওঠে না। তাই ব্যর্থতায় কষ্ট নিয়ে মেহু হাল ছেড়ে দেয়। রাজ এবার মেহুর দিকে এবার লক্ষ্য করে। মেহুর শাড়ির আঁচলটা সরে গেছে। রাজের দৃষ্টি সেদিকে যেতেই বুকের ধুকপুকানি যেন বেড়ে গেছে। নিজের মুখ নিয়ে যায়। মেহু রাজের ইচ্ছে বুঝতে পেরে সেও বাধা দেয় না, বরং চোখ বন্ধ অপেক্ষায় থাকে রাজের স্পর্শের। কিন্তু কিছু মুহূর্ত যাওয়ার পর কোনো স্পর্শ অনুভব না হওয়ায় পিটপিট করে চোখ খুলে দেখে রাজ তার উপরে বসে বুকে হাত বেঁধে তাকিয়ে আছে মেহুর দিকে। মেহুকে চোখ খুলতে দেখে রাজ গম্ভীর স্বরে বলে, আমাকে দেখে কি তোমার অসভ্য ছেলে মনে হয়? মেহু না বুঝতে পেরে বলে, কেন? রাজ আবারও গম্ভীর স্বরে বলে, এই যে আমাকে আকর্ষণ করার জন্য সবসময় নিজেকে সেক্সি বানিয়ে রাখো। শোনো মেয়ে, আমি যুবরাজ, এত জলদি কারোর প্রতি অ্যাট্রাক্ট হই না। রাজ উঠে চলে যায়। মেহু রাজের যাওয়ার পানে দাঁড়িয়ে ক্ষিপ্ত স্বরে বলে, আপনি কি আকর্ষণ করতে বয়ে গেছে আমার?
মেহু উঠে ফ্রেশ হয়ে চলে আসে রান্নাঘরে রান্না করবে বলে। রাজ রেডি হয়ে নেয় অফিসে যাবে বলে। যেহেতু সে এখন সুস্থ সেহেতু তার অফিস মিস করার কোনো মানেই আসে না। রাজ বের হতে নিচ্ছিল অফিসে যাবে বলে, তখনই মেহু এসে বাধা দিয়ে দাঁড়ায়। রাজের হাত ধরে টেনে ভিতরে নিয়ে গিয়ে বলে, কাল থেকে যাবেন অফিসে, আজকে আমাকে নিয়ে একটু শপিংয়ে যেতে হবে। রাজ মুখ ঘুরিয়ে বলে, সরি, পারবো না। বন্যভাবে আসছে আজকে, তাকে নিয়ে যেও কালকে। রাজ বেরিয়ে নিতে নেয়, আবারও বাধা দেয় মেহু। নাক ফুলিয়ে তীক্ষ্ণ স্বরে বলে, হাজবেন্ড থাকতে অন্য কারোর সাথে যাব না আমি। রাজ হাল ছাড়ে। এই মেয়েকে ইগনোর করে থাকা পসিবল নয় তার পক্ষে, কিন্তু মেহুকে জ্বালাতন করাটাও ছাড়বে না। তাকে কষ্ট দিয়েছে বহু, এবার তো পোড়াতে আরো প্রাপ্য। রাজ ডিভানে এসে আরাম করে বসে বলে, 2 মিনিট সময় দিলাম, এর মাঝে রেডি হয়ে আসতে পারলে নিয়ে যাব, নয়তো আমি অফিস চলে যাব। মেহু মাথা নেড়ে চলে যায় রেডি হতে। রাজ ঘড়ি দেখছে, সে ভেবেছিল মেহু রেডি হতে পারবে না, কিন্তু 2 মিনিট সময়ও লাগেনি। সে শুধু নিজের চুলগুলো ছেড়ে চলে এসেছে, ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক। মেহু রাজের সামনে এসে দাঁড়িয়ে বলে, চলুন তাহলে। রাজ ফোঁস করে শ্বাস ছেড়ে মেহুকে নিয়ে যায় শপিং করতে। রাজের ভালো লেগেছে মেহুর কাজগুলো। মেহু তার সাথে থাকতে চাইছে, তাকে প্রায়োরিটি দিচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে। শপিং মলে মেহু ঘুরে ঘুরে ড্রেস দেখছিল, তখন রাজের নজর যায় একটা ব্ল্যাক কালারের নাইট ড্রেসের দিকে। রাজ সেটা হাতে নিয়ে মেহুর গায়ের উপরে ধরে বলে, যাও, এটা পুরো দেখাও। মেহু অবাক হয়ে, এটা কেন? রাজ গম্ভীর স্বরে বলে, আমার দেখতে ইচ্ছে করছে তাই। মেহু তপ্ত শ্বাস ছেড়ে চলে আসে ট্রায়াল রুমে। রাজ দরজার সামনেই দাঁড়ায়। মেহু নাইট ড্রেসটা পরে বাইরে এসে রাজের সামনে দাঁড়াতেই রাজ জলদি মেহুকে নিয়ে ট্রায়াল রুমে ঢুকে যায়। ক্ষিপ্ত স্বরে বলে, বাইরে আসতে বলেছে তোমায়? মেহু হুমকির স্বরে বলে, ধমক দেবে না, আগে বলুন কেমন লাগছে আমায়। রাজ এবার তাকায় ভালোভাবে মেহুর এই রূপ পাগল হয়ে যায় করার মতো অবস্থা। রাজ ট্রায়াল রুমের দরজাটা লক করে দেয় ভালোভাবে। এরপর মেহুকে দেয়ালের সাথে মিশিয়ে গলায় মুখ ডুবিয়ে মেহু চমকে উঠে চলে বলে, কি করছেন এগুলো? এটা ট্রায়াল রুম, আমাদের বাড়ি নয়। রাজ মেহুর ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। কানের কাছে মুখ নিয়ে হিসিস করে বলে, একদম চুপ করে থাকো আর আমাকে উপভোগ করতে দাও, একদম বাধা দিবে না। অনেক চালিয়েছ, এবার আমার চালানোর পালা। মেহু চমকে ওঠে। রাজ এবার নিজেকে আর আটকে রাখে। মেহুতেই ডুবে যেতে শুরু করে নিজের ঠোঁট দিয়ে বলে, পাগল করে দিলে তুমি আমায়। এতটুকু বলে মুখ ডুবিয়ে দেয় মেহুর গলায়। মেহু যেন রাজের প্রতিটি স্পর্শে উন্মাদ হয়ে আছে। পাগল করে দিচ্ছে রাস্তা। ক্লান্ত শরীর নিয়ে রাজ বসে পড়ে, জোরে শ্বাস নিয়ে। মেহু নিজের শাড়িটা দিয়ে গা ঢেকে বসে আছে, নজর তার নত। লজ্জায় তাকাতেই পারছে না রাজ। রাজ জোরে জোরে শ্বাস নিতে বলে, এত ঠেকে কি হবে, সব তো দেখিয়ে দিলাম। মেহু চোখ পাকিয়ে তাকায়, ক্ষিপ্ত স্বরে বলে, অশুভ লোক। রাজের বুকে কিল মারতে যাবে, তখনই মেহুর হাত টেনে নিজের উপরে ফেলে দিয়ে কামড় জড়িয়ে ধরে বলে, আবার পাগল করে দিও না আমায়, পরে পস্তাবে। মেহু রেগে যায়। রাজের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। পুরো শরীর ব্যথা হয়েছে তার। অনেক কষ্টে নিজের শাড়ি পরে নেয়। এর মাঝে রাজু উঠে নিজেকে ঠিক করে। মেহু দরজা খুলে এলোমেলো পায়ে বেরিয়ে যায়। রাজু বেরিয়ে আসে। নাইট ড্রেসটা সে কিনে নেয়। নাইট ড্রেস দেখে মুখ থেকে হালকা দুষ্ট হাসি আসে তার সামনে এলোমেলো পা ফেলে হেঁটে যাচ্ছে মেহু। রাজ বড় বড় পা ফেলে মেহুর হাত ধরে এসে মেহু রাজের দিকে তাকায়, চোখে তার পানি টলমল করছে। মেহুকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বলে, কি হচ্ছে জান, বেশি ব্যথা করছে? মেহু উত্তর দেয় না, চোখ বন্ধ করেই কেঁদে দেয়। আঁকড়ে ধরে রাজের বুকে আঘাত করে বলে, আপনি ভীষণ বাজে একটা লোক। রাজ হাসে মেহুর এমন কান্নাকে কোলে তুলে নিয়ে যায় গাড়ির কাছে। কোলে নেওয়ায় হাতে ব্যথা পাচ্ছিল সে, তবে মেহুর কষ্ট হচ্ছে ভেবে সে নিজের কষ্টটাকে প্রাধান্যই দেয় না। রাজ ডিভানে বসে কফি খাচ্ছিল আর মেহু রান্নাঘরে সকালের নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নেয়। কালকে শপিং মল থেকে আসার পর থেকে তাদের মাঝে আর কোনো কথা হয়। রাজ বলতে চাইলেও মেহু বাহানা বানিয়ে এড়িয়ে যায়। আজকে সকাল থেকেও শুধু পালাই করছে, যেই রুমে রাজ থাকে ওইখানে আর যাচ্ছে না। রাজ কফিতে চুমুক দিচ্ছিল আর এগুলোই ভাবছিল। সে বসার রুমে থাকায় মেহু এদিকে আসছে না, বারবার আর চোখে দেখছে তাকে। রাজ তপ্ত কফির মগটা সামনে টেবিলে রেখে এগিয়ে যায় রান্নাঘর দিকে। রাজের উপস্থিতি রান্নাঘরে টের পেয়ে মেহু জড়সড় সুযোগ খুঁজছে পালানোর। রাজ যখন একটা গ্লাস নিয়ে পানি নিচ্ছিল তখনই সে বের হয়ে আসতেন, কিন্তু রাজ তার হাত ধরে ফেলে। মেহুর কোমর জড়িয়ে ধরে উপরে তুলে বলে, সেই কাল থেকে দেখছে আমাকে দেখলে পালাই করছো, সমস্যা কি? মেহু নিজেকে ছাড়ানোর চেষ্টা বিরক্ত স্বরে বলে, উফ, কথায় কথায় এভাবে কোলে তুলে কি প্রমাণ করতে চান আমি খাটো? রাজ দুই দিকে মাথা নেড়ে বলে,
একদম না, তুমি তোমার বাচ্চা বউ, তোমাকে কোলে তুলে প্র্যাকটিস করি, পরে ভবিষ্যতে বাচ্চা নিতে যেন অসুবিধা না হয়। মেহু রাজের বুকে মেরে বলে। বাজে লোক, নিচে নামান। রাজ নামিয়ে দেয় নিচে। তখনই কলিং বেল বেজে ওঠে। রাজ হেঁটে এসে দরজা খুলে দিতেই দেখে আদিল আর বন্যা। রাজ বন্যার দিকে তাকিয়ে বলে, কি খবর শত্রু? রাজের মুখে শত্রু সম্বোধন শুনে বন্যা ক্ষেপে যায়। রাজকে ঠেলে ভিতরে ঢুকে বলে, ছেলে, মুখ সামলে কথা বলবে, আমি ভাবি হই তোমার। রাজ হেসে বলে, ভাবি হয়ে দেবরের বউকে কুমন্ত্রণা দেন কেন? বন্যা আরো ক্ষেপে বলে, কি কুমন্ত্রণা দিলাম? রাজ বলে, যেন বউ আমাকে তার কাছে ঘেঁচতে না দেয়। শোনো না ভাবি, ফকিরের দোয়ায় ভালো মানুষের বাসর আটকে থাকে না। আদিল এতক্ষণ চুপচাপ রাজ আর বন্যা ঝগড়া শুনেছিল। কথার টপিক অন্যদিকে যাচ্ছে দেখে গলা পরিষ্কার করার মতো শব্দ করে বলে, রাজ, এখানে আমি আছি। রাজ আদিলের কথায় তার দিকে তাকায়। আদিলের সাথে হাত মিলিয়ে বলে, ও তুই এখানে আছিস? এটা না বললে জানতেই পারতাম না। আদিল তপ্ত শ্বাস ছাড়ে। সে যে বড় একটা কেউ পাত্তাই দিল না। দিবানে গা হেলিয়ে দিয়ে বসে যায়। বন্যা রাজের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে চলে যায় রান্নাঘরে। মেহু তখন রান্না করতে আবার ব্যস্ত হয়ে গেছিল। বন্যা এসে মেহুর পাশে দাঁড়ায়। মেহু বন্যার উপস্থিতি বুঝতে পেরে বলে, কেমন আছেন আপু? মেহুর প্রশ্নে বন্যা হেসে বলে, ভালো, তুমি? মেহু ছোট করে উত্তর দেয়, ভালো। এরপর দুজনেই নীরব থাকে। বন্যা কিছুক্ষণ মেহুর কার্যক্রম দেখে নীরবতা ভেঙে বলে, মেনে নিয়েছো কি তুমি রাজকে মন থেকে? মেহুর হাত থেমে যায়। বন্যার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে, মেনে নিতে পেরেছি কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি, আমি সংসারটা করতে চাই। মেহুর উত্তরে বন্যা হাসে। মেহু ভালোবাসে রাজকে, বুঝতে পারছে সে। বন্যা মেহুকে হাতে হাতে সাহায্য করে দেয়, যার ফলে মেহুর কাজ তাড়াতাড়ি শেষ হয়। সামিয়ার শরীর খারাপ লাগছে, বেশ গা গুলাচ্ছে তার। দু একবার বমিও করেছে সে। হঠাৎ এমন হচ্ছে কেন বুঝতে পারে। সামিয়ার সকল কিছুর হিসাব মিলাতেই সন্দেহ হয় তার। রেডি হয়ে নেয় হাসপাতালে যাবে বলে। আবির বেরিয়ে গেছে, ফিরতে রাত হবে, তাই সামিয়া একাই যাবে। সামিয়া বাসা থেকে বের হতে রোদের তাপ এসে তার মুখে পড়তে মাথাটা চক্কর দিয়ে ওঠে। সামিয়া দাঁড়িয়ে যায়, পড়ে যাবে মনে হচ্ছে, তাই দ্রুত ঘুরে আবার বাসায় ফিরবে বলে, কিন্তু তা আর হলো না। পেছনে ফিরতেই তার মাথা ঘুরে যায় আর সে পড়ে যায়। শুধু এতটুকু বুঝতে পারে তার খুব চেনা একটা স্পর্শ এসে তাকে জড়িয়ে ধরে। কারো হার্টবিটের শব্দ স্পষ্ট শুনতে পায় সে। বন্যা আর আদিল বিদায় নিয়ে চলে যায় তাদের বাড়িতে। রাজার মেহু দরজায় দাঁড়িয়ে তাদের বিদায় দেয়, কিন্তু বন্যারা চলে যেতেই মেহু কেটে পড়তে নেয় এই জায়গা থেকে। তখনই রাজ খপ করে তার হাত ধরে ফেলে। মেহু চোখ পাকিয়ে রাজের দিকে তাকিয়ে বলে, কি করছেন? হাত ছাড়ুন। রাজ ছাড়ে না, বরং টান মেরে নিজের কাছে নিয়ে এসে উপরে তুলে নেয়। কোমর শক্ত করে জড়িয়ে ধরে বলে, তখন এইভাবে বাঁধে শ্বশুরতে ছিল কেন? মেহু মনে করে যখন আদিল আর বন্যার সাথে বসে আড্ডা দিচ্ছিল তখন মেহু তাকে সুযোগ পেয়ে জ্বালাচ্ছিল। মেহু নিজেকে ছাড়ানোর জন্য বলে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি, লেগে গিয়েছিল পা। রাজ এবার মেহুকে কোলে নিয়ে বেডরুমের দিকে যেতে যেতে বলে, এখন যা হবে তো আমি ইচ্ছে করে করিনি মনে করবে? ওকে। মেহু ছটপট করে নামার জন্য, কিন্তু রাজ নামায় না। রুমে এনে বিছানায় এনে ফেলিয়ে তার উপরে উঠে বসে, দু হাত দুই দিকে চেপে ধরে। মেহু তপ্ত শ্বাস ছেড়ে বলে, রাজ, আপনি এখনো অসুস্থ, পুরোপুরি দমে সুস্থ হননি। মেহুকে আর বলতে দেয় না। মেহুর ঠোঁটে আঙ্গুল ধরে নেশালো কণ্ঠে বলে, নো মোর সাউন্ড বেব। মেহু গায়ের চাদর জড়িয়ে শুয়ে আছে, আর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। মেহুর গলায় মুখ ডুবিয়ে গেছে, মাঝে নাক ঘষছে মেহুর গলায়। মেহু কেঁপে উঠছে বারবার। মেহু বিরক্ত হয়ে বলে, এভাবে জ্বালাচ্ছেন কেন? রাজ নেশালো গলায় বলে, সহ্য করে নাও, আমার সাথে থাকলে জ্বালানো সহ্য করতে হবে। মেহু ফোঁস করে শ্বাস ছাড়ে। রাজ নিজের মতো করে জ্বালাতন করতে থাকে মেহুকে, আর মেহু চুপচাপ জ্বালাতন সহ্য করে যাচ্ছে। সামিয়ার জ্ঞান ফিরেছে। চোখ মেলে তাকাতেই সামনে আবিরকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখা যায়। সামিয়া ভ্রুজোড়া উঁচু করে আবিরের দিকে হাত বাড়িয়ে বলে, কি হয়েছে? আপনি এভাবে বসে আছেন কেন? আবির তাকায় সামিয়ার দিকে। আবিরের চোখে পানি জলমল করে। সামিয়া চমকায়, তাড়াতাড়ি উঠে বসে আবিরের হাত ধরে বলে, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আবির সামিয়ার হাত ধরে চুমু খেয়ে বলে, থ্যাংক ইউ সামিয়া, আমাকে এত বড় একটা সুখ দেওয়ার জন্য। সামিয়া বুঝলো না কিসের সুখ দিয়েছে সে। সামিয়া ভ্রুকুচকে বলে, কিসের সুখ? আবির সামিয়ার গাল টেনে বলে, বাবা হওয়ার সুখ বোকা মেয়ে, তুমি মা হতে যাচ্ছ আর আমি বাবা। সামিয়া কানকে বিশ্বাস করতেই পারছে না। সত্যি কি সে মা হতে যাচ্ছে? আপনা আপনি তার হাতটা পেটের উপরে চলে যায়। আজকে তার অন্যরকম অনুভূত হচ্ছে, আর ভিতরে বেড়ে উঠছে তার
আরেকটা প্রাণ। মেহু ভেজা চুল নিয়ে দাঁড়িয়ে আছে ছাদে, সবের শাওয়ার নিয়ে এসেছে সে। রাজ বেরিয়েছে বাইরে, কি জানি একটা কাজ আছে, ফিরতে দেরি হবে। একা একা বোরিং লাগছে তার। ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে দেয়ালে লাগানো বড় এলইডি টিভি। মেহু রিমোট নিয়ে টিভি অন করে। নেট সংযোগ থাকায় সে তার পছন্দ মতো দেখতে পারছে। ছোটবেলা থেকে দারুণ নাচ পারে মেহু। বাসায় কেউ নেই, এই তো সুযোগ। মেহু নিজের পছন্দ মতো একটা গান বের করে আঁচলটা গুজে নেয় কোমরে। লম্বা ঝুলে বেনি করা বেবি চুলগুলো কপালের এক সাইডে পড়ে আছে। মেহু রিমোটটা ডিভানে ছুঁড়ে ফেলে দেয়। लागे रे सावरे लागे रे सावरे निधिरा हुआ जिया कई गावरे मुसाफिर हूँ मैं दूर का दीवाना हूँ मैं धूप का मुझे ना भाए सावरे मनवा लागे लागे रे सावरे ने तेरा हुआ जिया क्या जिया कहीं गावरे। মেহু গানে তালে নাচতে থাকে। সে নাচে এতটাই মগ্ন ছিল যে রাজ কখন বাসায় ফিরেছে সে টেরও পায় না। রাজ দরজার কাছে দেয়ালে হেলান দিয়ে আছে, হাত দুটো বুকে ভাঁজ করে দাঁড়িয়ে মেহুর নাচ দেখছে। মেহু নাচে তালে হঠাৎ লক্ষ্য করে রাজকে, থেমে যায় সাথে সাথে। রাজ তখনও মেহুর দিকে মুগ্ধ নয়নেই তাকিয়ে আছে। মেহুর অস্বস্তি হচ্ছে। রাজের দিকে তাকিয়ে বলে, কখন এলেন আপনি? রাজ মেহুর দিকে এগিয়ে আসে, মেহুর কোমর জড়িয়ে নিজের কাছে টেনে বলে, বাহ বউ, দারুণ নাচো তো তুমি। মেহু লজ্জা পায়, মুখ নিচের দিকে নিয়ে নেয়। এই লোকটার সামনে আবার ধরা খেল। রাজ মেহুর চোখের সামনে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলে, বেবি নাচবে আরেকবার? আমি ডিভানে বসে দেখবো মন ভরে। মেহু সরিয়ে দেয় রাজকে। সে তাকাতে পারছে না রাজের দিকে। পেছন ঘুরে সোজা চলে আসে উপরের রুমে। মেহুকে নিয়ে লন্ডন শহরে একটা ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয় রাজ। মেহু এতে ভীষণ খুশি। আজকে তার প্রথম দিন ভার্সিটিতে। একটা টপ আর জিন্স পরে নেয়, ওনার গলায় ঝুলিয়ে নেয়, চুলগুলো ছেড়ে দেয়। নিজেকে একবারে ভালোভাবে আয়নায় দেখে নিয়ে বলে, মেহু তোকে জোস লাগছে। তখনই রাজ নিচ থেকে আওয়াজ দেয়, বেবি তোমার হলো? আমার অফিস যেতে হবে। রাজের কথায় মেহু তড়িঘড়ি করে ব্যাগটা নিয়ে বের হয়। মেহু এসে রাজের সামনে দাঁড়াতেই রাজ মুগ্ধ নয়নে তাকায় মেহুর দিকে। এমন ড্রেসেই সে প্রথম দেখে প্রেমে পড়েছিল রাজ। রাজ মেহুকে কাছে টেনে বলে, এই ড্রেস পরে আবার আমাকে পাগল বানাতে চাইছ? মেহু নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কথায় কথায় এমনি কাছে টানেন কেন? রাজ নেশালো গলায় বলে, কারণ তোমাকে দেখলে আমার প্রেম প্রেম পায়। মেহু রাজের বুকে খোঁচা দিয়ে বলে, আপনার প্রেম পাওয়া হলে চলুন, দেরি হয়ে যাচ্ছে। রাজ মাথা নাড়ায়, মেহুকে নিয়ে বেরিয়ে পড়ে। মেহুকে তার ভার্সিটিতে নামিয়ে দিয়ে সে অফিসে যাবে। গাড়ি এসে থামে মেহুর ভার্সিটির সামনে। মেহু রাজকে বাই বলে নামতে নিবে, তখনই রাজ মেহুর চুল টেনে ধরে বলে, এত যাচাই করো কেন? এটা আমার সাথে থাকতে যেতে পারো না? মেহু নিজের চুল হাত বুলিয়ে দেয়। সারাদিনই তো আপনার আশেপাশেই ঘুরঘুর করি, এখন আপনি চাইছেন পড়াশোনায় ফাঁকি দিয়ে আপনার পেছন পেছন ঘুরি? রাজ মেহুর মুখে ফু দিয়ে বলে, একদম না বেব, তুমি পড়াশোনার পেছনে ছুটবে, আবার আমার পেছনে ছুটবে। মেহু মাথা নেড়ে বলে, আচ্ছা ঠিক আছে, এবার আমি চাই। রাজ মাথা নেড়ে সম্মতি দেয়। মেহু বিদায় জানিয়ে ভার্সিটির ভিতরে চলে যায়। রাজও চলে যায় নিজের অফিসে। মেহু নতুন হওয়ায় ক্লাসরুমের একটা কর্নারে গুটিসুটি মেরে বসে আছে। কার সাথে কথা বলবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। তখনই তার সামনে একটা মেয়ে এসে বলে, হাই, আমি সহেলি। মেহু মেয়েটা দিকে এক ঝলক তাকায়। গোলগাল চেহারা, চুলগুলো ছোট ছোট, স্টাইলিশ ড্রেস আর জুতা পরেছে। মেহু মেয়েটার কথার উত্তর দেয়, আমি মেহিক। সোহেলি হেসে বলে, ওহ নাইস নেম। আজকে ফার্স্ট ডে তোমার এখানে, তাই না? মেহু বোকা হেসে বলে, চেহারা দেখি বোঝা যাচ্ছে, তাই না? সোহেলি হেসে ওঠে। মেহুর পিঠে হালকা চাপড় দিয়ে বলে, এত হাইপার হওয়ার কিচ্ছু নেই, নর্মালি হাও। মেহু জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলে, আমি ঠিক আছি। সোহেলি মেহুর দিকে তাকিয়ে হাসে। মেয়েটাকে তার মিষ্টি লেগেছে ভীষণ। তার চেয়ে বেশি মিষ্টি লেগেছে মেহুর সাথে আসা ছেলেটাকে। সোহেলির ইচ্ছে হলো জিজ্ঞেস করতে মেহুকে যে ছেলেটাকে, কিন্তু করলো না।
প্রথম দেখা দিয়ে জিজ্ঞেস করলে মিহু হয়তো তাকে খারাপ ভাববে, তার চেয়ে বরং কিছুদিন যাক, আরও ক্লোজ হোক, তারপরে জিজ্ঞেস করবে। মনে মনে প্ল্যানিং করে আপন মনেই হেসে ওঠে সোহেলি। সোহেলিকে হাসতে দেখে মিহু জিজ্ঞেস করে, কি হলো, হাসছো যে? সোহেলের হুঁশ ফিরে মিহুর কথায় দুই দিকে মাথা নেড়ে বলে, কই, কিছু হয়নি তো। এরপর সোহেলি অনেক কথা বলে মিহুর সাথে। সোহেলি ভীষণ মিশুক টাইপের মেয়ে, যার ফলে মিহুর কাছে খুব ভালোই লেগেছে। সোহেলিও মনে মনে খুশি। সে ভাবছে মেহুর সাথে আসা ছেলেটা মেহুর ভাই, সে তার ননদিনীকে পটিয়ে ফেলেছে। এ থেকে খুশির খবর আর কি হতে পারে। সামিয়া কিছু খেতে পারছে না, খাবারের গন্ধ নাকে যেতেই বমি আসছে তার। এদিকে আবির পড়েছে বিপাকে, কোথাও যেতে পারছে না সে সামিয়াকে রেখে, বমি করছে বারবার। আবির চিন্তায় ভাঁজ ফেলে বলে, সামিয়া, রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব। সামিয়া সবে ওয়াশরুম থেকে এসে বিছানায় বসেছে, মুখ মুছতে মুছতে বলে, আমি যেতে পারবো না, বিশ্বাস করেন, আমি একদম না। এটা বলেই সামিয়া আবারও ছুটে চলে যায় ওয়াশরুমে। আবিরের কপালে চিন্তার ভাঁজ আরও গাঢ় হয়। মিহু ইউনিভার্সিটি শেষ করে বাড়ি ফেরার পথে, উদ্দেশ্য বাড়ি। আসতে নেবে তখনই সোহেলি এসে বলে, চলো না একটা ক্যাফেতে যাই। সোহেলির কথায় মিহু বিনয়ী হেসে বলে, আজ নয়, অন্য একদিন যাবো নি। সোহেলি শোনে না মিহুর কথা, জোর করে ইউনিভার্সিটি থেকে একটু দূরে একটা ক্যাফেতে নিয়ে যায় তাকে। মিহু কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সেও যায়। ক্যাফেতে বসে আছে মিহু আর সোহেলি। সোহেলি আশেপাশে এক ঝলক তাকিয়ে বলে, শোনো মিহি, আমাকে নিজের বোন ভাববে, কোনো সমস্যা হলে বলবে। পড়ালেখার ক্ষেত্রে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। মিহু কফিতে চুমুক বসিয়ে বলে, আচ্ছা। সোহেলি আর কথা খুঁজে পায় না, কিন্তু তাকে তো চুপ থাকলে হবে না। মেহুর সাথে ফ্রি হয়ে সময় কাটাতে হবে, যেন পরবর্তীতে তার ভাবি হতে ওর কোনো সমস্যা না হয়। কফি খাওয়া শেষ করে মেহু বিল দিতে চাইলে সোহেলি বলে, আরে এটা আমার তরফ থেকে, তোমার দিতে হবে না। মেহু জোরাজোরি করে, কিন্তু সোহেলি কাছে হার মানে মেহু। ক্যাফে থেকে বের হয়ে ফোন বের করে ব্যাগ থেকে রাজ 20টা কল দিয়েছে। মেহু চমকে যায়, জলদি কল ব্যাক করে সে। দুইবার রিং হতে কল রিসিভ করে রাজ উদ্বিগ্ন গলায় বলে, কোথায় তুমি মেহু? তোমাকে সারা ইউনিভার্সিটি খুঁজে ফেলেছে। মেহু গলা শুকিয়ে যায়, জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আসলে আমি ক্যাফেতে এসেছিলাম আমাদের ডিপার্টমেন্টের একটা মেয়ের সাথে। রাজ মাথায় চুল খামচে ধরে বলে, আচ্ছা, এখন তুমি কোথায়? মেহু আশেপাশে তাকিয়ে বলে সে কোথায় আছে। রাজ 1 সেকেন্ডও দেরি করে না, জলদি গাড়িতে উঠে বসে স্টার্ট দেয় গাড়ি। মেহু সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, সে জানে আজকে দুঃখ আছে তার কপালে। রাজ ভীষণ খেপেছে। রাজ এসে গাড়ি থামায় মেহুর সামনে। মেহু চমকে উঠে রাজকে দেখে। রাজ ক্ষিপ্ত স্বরে বলে, গাড়িতে উঠে বসো, ফাস্ট। মেহু উত্তর দেয় না, মাথা নেড়ে চুপচাপ গাড়িতে উঠে বসে মেহু। রাজ চোখে রোদ চশমাটা পরে গাড়ি স্টার্ট দেয়। সে একটা কথাও বলছে না মেহুর সাথে, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। মেহু আর চোখে তাকায় রাজের দিকে, বেশ রেগে আছে চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। মেহু রাজের দিকে করে আমতা আমতা করে বলে, প্লিজ রাগ করবেন না, আমি ইচ্ছে করে যাইনি তো, ও জোর করে নিয়ে গেছে। রাজ কথা বলে না, চেহারা গম্ভীর করে রেখেছে। মেহু আবারও অসহায় ভঙ্গিমায় বলে, প্লিজ কথা বলুন না আমার সাথে। রাজ সাথে সাথে গাড়ি থামায়, মেহুর দিকে তাকায়। রাজের চোখ একবারে লাল হয়ে আছে। রাজ চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, কতটা চিন্তা ছিলাম তুমি জানো? যখন পুরোটা ইউনিভার্সিটি খুঁজে তোমাকে পাইনি, তখন আমার অবস্থা কি হচ্ছিল? আর কল দিয়েছি কতগুলো, সে খেয়াল আছে? এতটুকু বলে গাড়ির সিটে আঘাত করে রাজ। মেহু অপরাধী ভঙ্গিমায় বলে ওঠে, ফোন ক্লাসের সময় সাইলেন্ট করে রেখেছিলাম, তাই লক্ষ্যই করিনি, কিন্তু আমি সত্যি ইচ্ছে করে যাইনি। রাজ তাকায় মেহুর দিকে, মেহুর মুখটা নিচের দিকে করে রেখেছে। রাজ তপ্তর শ্বাস ছাড়ে নিজেকে শান্ত করতে। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে মেহুর মাথায় হাত রেখে বলে, এমন করো না, তোমার হৃদয় আমার হৃদয়টা শিকলবন্দি হয়ে আছে, মরে যাবো তুমি দূরে গেলে। রাজ আবারও সোজা হয়ে বসে ফোন টিপতে থাকে। মেহু এক পলক রাজের দিকে তাকিয়ে নিচু করে রাখে মাথা। সে ভুল করেছে সেটা সে বুঝতে পারছে। বাড়ি এসে রাজ চলে যায় ফ্রেশ হতে। মেহু অন্য ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। রাজের রাগটা তার প্রতি এখনো কমেনি, সেটা মেহু বুঝতে পারে। রাগ কমানোর উপায় বের করে দুষ্টু হেসে বলে, বর সাহেব, এবার যাবেন কোথায় আমিও দেখি। মেহু শাওয়ার শেষ করে টাওয়াল পেঁচিয়ে রুমে আসে। রাজ তখন শাওয়ার শেষ করে ট্রাউজার পরে খালি গায়ে রুমে বসে চুল মুছে নিচ্ছিল। মেহু হঠাৎ এই রূপে দেখে চমকায় সে। মেহু তার কাছে এসে স্টাইল নিয়ে দাঁড়িয়ে বলে, কেমন লাগছে আমায়? রাজ মেহুকে মাথা থেকে পা অব্দি একবার দেখে নিয়ে বলে, জ্বালিও না মেহু, এখন প্রচুর মাথা গরম আছে, সামাল দিতে পারবে না।
মেহু এসে সোজা রাজের কোলে বসে পড়ে। রাজের ঠোঁটে চুমু খেয়ে বলে, আপনার মাথা গরম রাখেন আপনার কাছে। রাজ ঠোঁটে বাঁকা হাসি টেনে বলে, ও রিয়েলি? তুমি সামাল দিতে পারবে বলছো? মেহু বুঝতে পারে রাজের হাসির কারণ। মেহু জলদি উঠতে নেয় রাজের কোল থেকে, কিন্তু রাজ তাকে শক্ত করে ধরে রেখেছে। মেহু ছটফট করে বলে, বিশ্বাস করুন, আমি শুধু রাগ ভাঙাতেই এসেছিলাম, এগুলো করতে না। রাজ মেহুর কানে হিসিস করে বলে, কিন্তু আমার তো এগুলো করার মুড হয়ে গেছে জান। মেহুর বুকটা ধক করে ওঠে। কি নিশালো এই কণ্ঠ মেহুকে বাড়ি বাড়ির কাছে আসতে বাধ্য করে। সময়গুলো ধরে রাখা অসম্ভব। দেখতে দেখতে মেহু আর রাজ একসাথে বিবাহিত জীবনের 5 মাস পার হয়ে গেল। আজকে মেহুর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম আছে। যাওয়াটা বাধ্যতামূলক না হলে তবুও সে যাবে। ঘুম থেকে উঠে গায়ে চাদর জড়িয়ে শুয়ে আছে। মেঝেতে পড়ে আছে তার জামা কাপড়। মেহু চাদরটা ভালোভাবে নিজের সাথে জড়িয়ে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। তখনই রাজ চোখ মেলে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছ মেহু? মেহু ওয়াশরুমের দিকে ইশারা করে বলে, শাওয়ার নিতে যাব, আমাকে তো যেতে হবে ইউনিভার্সিটিতে। রাজ বিছানায় গা এলিয়ে দেয় আবারও। সিলিংয়ের দিকে তাকিয়ে বলে, আজকে না গেলে হয় না? সারাটা দিন তো আমাকেও দেওয়া যায় আজকে। মেহু অসহায় ভঙ্গিতে তাকায় রাজের দিকে। মন খারাপ করে নরম গলায় বলে, আমি তো সোহেলিকে কথা দিয়ে ফেলেছি, আজকে যাব। রাজ এবার মাথা তুলে তাকায়, হাতে ভর দিয়ে হাতের তালুতে মাথা রেখে বলে, আচ্ছা, এই সোহেলিকে তোমার আজব লাগে না? মেহু ভ্রু কুঁচকে বলে, কেমন আজব? রাজ উঠে বসে বলে, আমার দিকে কেমন যেন করে তাকায়। আমার সামনে আসলেই লাজুক হাসে। আমার সাথে এমনভাবে কথা বলে যেন তার বর আমি। মেহু চোখ ছোট ছোট করে তাকায়, কিছুটা এগিয়ে আসে রাজের কাছে। রাজের দিকে আঙ্গুল পয়েন্ট করে বলে, আপনি জানলেন কি করে? তার মানে আপনিও তার উপর দৃষ্টি দেন? মেহুর কথায় রাজ শব্দ করে শ্বাস ছেড়ে বলে, কি করবো বলো বউ? বউ তো আর লক্ষ্য করে না যে কোনো মেয়ে আমার দিকে তাকিয়েছে কিনা, তাই বাধ্য হয়ে আমাকে লক্ষ্য করতে হয়। মেহু মুখ ফুলিয়ে চলে আসে ওয়াশরুমে। রাজের কথা যদি সত্যি হয় তাহলে সে ছাড়বে না সোহেলিকে। রাস্তার পুরুষ তার শিকলে বন্দি সেই পুরুষ, আর সেখানে ওই মেয়ে তার পুরুষের দিকে নজর দিয়েছে। মেহু শাওয়ার শেষ করে বের হতেই দেখে রাজ নিজের চুল শোকাচ্ছে রেডি হয়ে। মেহু অবাক হয়ে বলে, আপনি কোথাও যাবেন? রাজ মাথা নেড়ে বলে, হ্যাঁ, তোমাকে ইউনিভার্সিটিতে ছাড়তে যাব। মেহু খুশি হয়, কিন্তু সাথে সাথে আবার মুখটা কালো হয়ে যায় তার। সোহেলের বিষয়টা মনে পড়তেই তার মন বিষিয়ে ওঠে। ক্ষিপ্ত স্বরে বলে, আপনাকে যেতে হবে না, আমি একা যেতে পারি। রাজ জেদ করে। মেহুর দিকে তাকিয়ে বলে, আমি ছেড়ে আসবো বলছি মানে আমি যাব। রাজ বেরিয়ে যায়। মেহু তপ্তর শ্বাস ছেড়ে রেডি হতে শুরু করে। আজকে সে পরেছে সাদা গাউন, চুলগুলো খোপা করে নিয়েছে। দারুণ লাগছে আজকে মেহুকে। মেহু নিচে নামতেই রাজ বিমোহিত হয়ে তার দিকে দেখে। মায়া মায়া চোখ করে মেহুর দিকে তাকিয়ে বলে, এত রূপ কেন দেখো রূপবতী? মেহু মুখ বাঁকিয়ে বলে, ঢং রেখে আসুন তো চুপচাপ। মেহু রাজের বুকে ধাক্কা মেরে এগিয়ে যায়। রাজ হালকা হেসে পিছনে পিছনে আসে। মেহু এসে গাড়িতে ওঠে। রাজ এসে স্টাইল নিয়ে বসে চোখে রোদ চশমা লাগিয়ে যে গাড়ি স্টার্ট দিতে যাবে, তখনই মেহু রোদ চশমাটা রাজের চোখ থেকে সরিয়ে নিয়ে বলে, চুপচাপ যান, এসব ভাবের দরকার নেই। রাজ শুধু তাকায় মেহুর দিকে। বউরা এত জ্বালায় কেন তাই বুঝতে পারে না সে। রাজ গাড়ি স্টার্ট দেয়। সামিয়ার এখন 2 মাস চলছে প্রেগনেন্সি। এই 2 মাসেই খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছে তার চেহারা। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। চেহারাটাও আগের মতো সৌন্দর্য নেই, শুকিয়ে এতটুকু হয়ে গেছে। সামিয়ার মন ভয় হয় আবিরকে নিয়ে। সে ভাবে তাকে ছেড়ে চলে যাবে না তো আবির, কারণ তার চেহারা তো আগের মতো সৌন্দর্য নেই আর। ভয় হয় তার ভীষণ। আবির তার যত্ন নেয়, তবুও কোথাও একটা তার ভয় থেকেই যায়। আবির এখন তার মাথায় তেল দিয়ে দিচ্ছিল। সামিয়াকে মনমরা হয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? সামিয়া সামনের দিকে দৃষ্টি রেখেই মাথা নাড়িয়ে বলে, কিচ্ছু হয়নি। আবির চুপ হয়ে যায়। সে জানে সামিয়া তাকে বলবে কি হয়েছে, কিন্তু একটু সময় নিয়েই বলবে। সামিয়া কিছুক্ষণ হাসফাস করে বলে, একটা কথা বলে উত্তর দেবে? আবির মাথায় মাসাজ করতে করতে বলে, হ্যাঁ বলো, কি বলবে? সামিয়া এবার এলোমেলো দৃষ্টিটায় আশেপাশে। দম বন্ধ লাগছে তার। কাঁপা কাঁপা স্বরে বলে, আমাকে কি তোমার আগের মতো সুন্দরী লাগে? আগের মতো ভালো লাগে তোমার কাছে? আবির ভ্রু কুঁচকে বলে, ভালো লাগবে না কেন? সামিয়া এবার নরম গলায় বলে, আমার চেহারায় তো আগের মতো আর মোহনীয়তা নেই। প্রেগনেন্ট হওয়ার পর তো চেহারা নষ্ট হয়ে গেছে। আবির রাগ হয় সামিয়ার প্রতি। এই চিনল তবে সামিয়া তাকে? এতদিনে বুঝলো না সে আবিরকে। আবির তপ্ত শ্বাস ছেড়ে বলে, এত দিনেও তুমি আমায় চিনলে না?
আবির উঠে চলে আসে সেখান থেকে, অর্ধেক মাথা তেল দিয়ে উঠে পড়ে। সামিয়ার খারাপ লাগে সে আবিরকে কষ্ট দিয়ে দিয়েছে। সামিয়া উঠে যায় আবিরের কাছে, তার রাগ ভাঙাবে বলে। মেহু আর রাজ বসে আছে গাড়িতে। ইউনিভার্সিটির সামনে রাজ গাড়ি এনে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু মেহু নামছে না। বারবার উকি দিয়ে কাউকে খুঁজছে। রাজ কিছুক্ষণ বসে মেহুর কার্যকলাপ লক্ষ্য করে ভ্রু চুলকে বলে, কার অপেক্ষা আছো কে? মেহু তখন বাইরে উকি মেরে বলে, রাজ ছোট্ট করে বলে, কার? মেহু উত্তর দেয় না, সাথে সাথে কিস করে বসে রাজের ঠোঁটে। রাজু অবাক, মেহু এমন বিহেভ রাস্তাঘাটে তো করে না। কিছুক্ষণ পর সে রাজ ছেড়ে দিয়ে পাশে তাকাতেই কাউকে না দেখে বলে, আপনি আসতে পারেন। মেহু বের হতে নেবে, তখন রাজ তার হাত ধরে টেনে বলে, কি হচ্ছে তোমার? মেহু রাজের দিকে তাকিয়ে হেসে বলে, কই কিছু হয়নি তো। তাহলে এমন করলে কেন? এমনি ইচ্ছে হয়েছে তাই। আচ্ছা আমার দেরি হচ্ছে, আসি তাহলে আমি। রাজকে আর বলতে না দিয়ে মেহু বের হয়ে আসে গাড়ি থেকে। রাজকে বিদায় জানিয়ে ভিতরে চলে আসে। ভার্সিটিতে ঢুকে সে সোহেলিকে খুঁজছে, কিন্তু তাকে পাচ্ছে না। তখন তাদের ডিপার্টমেন্টের দ্বিতীয় তলায় এসে দেখে বারান্দায় একটা বেঞ্চে একা বসে আছে সোহেলি মন খারাপ। মেহু হাসি মুখে এসে সোহেলির পাশে বসে বলে, কি হলো এখানে এভাবে বসে আছো যে? সোহেলি এক পলক মেহুর দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। মেহু আবারও গা ঘেঁষে বসে বলে, কি হলো বলো না কেন? সোহেলি এবার মেহুর দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমাকে ভালো মেয়ে ভাবতাম, কিন্তু তুমিও। মেহু ভ্রু কুঁচকে বলে, আমিও কি? সোহেলি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, নিজের ভাইয়ের সাথে কিনা কেউ এগুলো করে, ঠোঁটে চুমু খায়। মেহুর কপাল আরো কুঁচকে যায়। ক্ষিপ্ত স্বরে বলে, কে ভাই? আর ভাইয়ের ঠোঁটে চুমু খেয়েছি মানে? কি আবল তাবল বলছো? সোহেলি আরো ঘৃণা নিয়ে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, নাটক করো না মেহু। মেহু এবার বেশ বিরক্ত হয়, কিছুটা উঁচু আওয়াজে বলে, কি বলতে চাইছো ক্লিয়ার করে বলবে প্লিজ? কিসের নাটক করছি আমি? এবার সোহেলিও খেপে যায়, তেজ নিয়ে বলে, কেন গাড়িতে তোমার সাথে থাকা ছেলেটা তোমার ভাই না? তুমি তার ঠোঁটে চুমু খাওনি? মেহু অবাক হয়ে বলে, রাজ আমার ভাই? তুমি কে বললো? সোহেলি এবার নরম হলো। সত্যি তো, রাজ যে তার ভাই, এটাও তো সে জানে না। সোহেলি নরম হয়ে বলে, কেন ভাই নয়? মেহু কঠিন কণ্ঠে বলে, না নয়, উনি আমার হাজবেন্ড। সোহেলি অবাকও হয়, সাথে কষ্টও পায়। রাজ ম্যারিড, তাও আবার মেহু ওর ওয়াইফ। সোহেলি আর রাখবে না মেহুর সাথে কোনো সম্পর্ক, সে ধোকা দিয়েছে। সোহেলি এবার খেপে বলে, তোমার সাথে আজকের পর থেকে বন্ধুত্ব শেষ। তুমি ঠকিয়েছো আমায়। তুমি বলনি তোমার হাজবেন্ড রাজ। মেহু অবাক হলো না সোহেলির কথায়, খুব শান্ত স্বরে বলে, তুমি জিজ্ঞেস করেছিলে কখনো তার কথা? সোহেলি কোনো কথা শুনতে রাজি নয় মেহুর। সোহেলি বন্ধুত্বের সম্পর্ক ভেঙে চলে আসে। মেহুর মন খারাপ হয়ে, সে চেয়েছিল শুধু সোহেলিকে বোঝাতে সে ম্যারিড আর রাজ তার হাজব্যান্ড, কিন্তু এখানে তো সোহেলি ওকে উল্টো ভুল বুঝে চলে গেছে। মেহু ভেঙে পড়ে না, এখানে তো তার কোনো ভুল নেই। কেউ যদি নিজের মনে মনে রাজকে মেহুর ভাই ভেবে থাকলে এতে তো মেহুর কোনো দোষ নেই। সে কেন মন খারাপ করবে? তার ইচ্ছে হলো না আর থাকতে সেখানে। মেহু কল করে রাজকে, দুইবার রিং হতে কল রিসিভ করে রাজ। মেহু জিজ্ঞেস করে, কোথায় আপনি? তোমার ইউনিভার্সিটির সামনে। আসছি আমি, ওইখানেই থাকুন। মেহু কল কেটে দিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটি থেকে। আজকে রাজকে সময় দেওয়ার শ্রেয় বলে মনে হয় সে। ছাড়বারান্দায় বসে রাজ আর মেহু কফিতে চুমুক বসাচ্ছে। আজকে বৃষ্টি হচ্ছে সকাল। বৃষ্টির জন্য রাজ আর মেহুর কারোরই বাসা থেকে বের হওয়া হয়। রাজ কফিতে চুমুক বসিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, বৃষ্টিতে ভেজবে বেব? মেহু খুশি হয়, তারও ইচ্ছে করছিল ভিজতে। মেহু কিছুটা এগিয়ে সে রাজের কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, সত্যি ভিজবেন আপনি? রাজ মাথা নেড়ে বলে। হুম। মেহু রাজের হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, চলুন তাহলে ভিজে আসি, অনেক দিন হলো বৃষ্টিতে ভেজাই হয় না। রাজকে টানতে টানতে নিয়ে যায় সে বাইরে। মেহু দু হাত দুই দিকে ছড়িয়ে উপরের দিকে মুখ নিয়ে বৃষ্টির পানি গায়ে মারছে, আর রাজ দুই হাত ভাঁজ করে মেহুর দিকে মোহিত হয়ে তাকিয়ে আছে। শরীরের সাথে লিপটে গেছে তার জামা কাপড়। রাজ আশেপাশে চোখ ঘুরিয়ে এসে মেহুর কোমর জড়িয়ে ধরে বলে, বেবি ভেতরে চলো এবার। মেহু বিনয়ী স্বরে বলে, আর একটু থাকি না। রাজ গম্ভীর স্বরে বলে, একদম না, এবার জ্বর আসবে। মেহু ঠোঁট ফুলিয়ে ভেতরে চলে আসে। রাজ মেহুর যাওয়ার পাকিয়ে এক চিলতে হেসে তার পিছন পিছন ভেতরে ঢুকে। তবে মেহু এবার কথা বলছে না তার সাথে, মুখ গোমড়ো করে রেখে। তাকে ভিজতে দেয়নি রাজ, তাই সে কথা বলে। অনেকক্ষণ যাবৎ এ সকল কার্যক্রম লক্ষ্য করলো রাজ। মেহু রান্নাঘরে গেছে বৃষ্টির দিন বলে খিচুড়ি রান্না করবে। রাজ হাঁস ছেড়ে এগিয়ে এসে মেহুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে বউ, রাগ করেছ? মেহু এক ঝটকায় রাজকে সরিয়ে দিয়ে বলে,
একদম কথা বলবেন না আমার। আচ্ছা। বাকিটা বলতে পারে না, হাঁচি চলে আসে মেহুর। রাজের কপাল কুচ। মেহুর গায়ে হাত দিতেই দেখতে পায় গা হালকা গরম। রাজ মেহুকে ডাইনিং টেবিলে এনে বসিয়ে বলে, চলো, তোমাকে মেডিসিন নিতে হবে, জ্বর আসছে গায়ে। মেহু রাজকে বাধা দিয়ে বলে, এতটুকু জ্বরই কিচ্ছু হবে না, উঠবে না জ্বর। রাজকে যেতে দেয় না ওষুধ আনতে। তার এক কথা, সে ওষুধ খাবে না। রাজ বাধ্য হয়ে ওষুধ আনতে যায়। মেহু কিছুক্ষণ রাজের পাশে বসে আবারও রান্নাঘরে চলে যায়। বেশ কিছুক্ষণ থাকতে পারলো না সেটা, মাথা ভার হয়ে আসছে। চুলা অফ করে সে চলে আসে রাজের কাছে। রাজ তখন ডিমান্ডে বসে ফোন দিচ্ছিল। মেহু এসে রাজের পাশে বসে মাথা এলিয়ে দেয় রাজের। রাজ মেহুর মাথায় হাত দিয়ে দেখে জ্বর এসেছে অনেক। রাজ ক্ষিপ্ত স্বরে বলে, বলেছিলাম ওষুধটা খেতে, শোনুন আমার কথা। মেহু ক্লান্ত গলায় বলে, উফ, জ্বালাবেন না রাজ, একটু শুয়ে থাকতে দিন। মেহুর জ্বর বাড়ছে, এমন অবস্থা হয়েছে যে এখন শরীরে ছোঁয়াও যাচ্ছে না। রাজ মেহুকে কোলে তুলে নিয়ে আসে বিছানায়, ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে দেয়। মেহু তখনও কাঁপছে। রাজ একটা কাপড় ভিজিয়ে এনে মেহুর কপালে রাখে। মেহুর পাশে বসে হাতে মালিশ করে দিচ্ছে। মেহু তার সাথে মিশে যাচ্ছে শীতে। রাজ উপায় না পেয়ে মেহুর পাশে মেহুকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। তবে মনে হচ্ছে তার শরীরও পড়ে। মেহুর কপালে রাজ চুকিয়ে বলে, কিচ্ছু হবে না তোর পাখি। মেহুকে অনবরত চুমু খেতে শুরু। মেহু জ্বরের ঘরে রাজের কোনো হিতাহিত জ্ঞান তার মাঝে জেনে নেই। সেদিনও জ্বরের ঘরে মেহু রাজের কাছাকাছি আসে। একটা সুন্দর মুহূর্ত কাটে 3 বছর পর। এসান ভিলায় গুটি গুটি পায়ে দুটো বাচ্চা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটাছুটি করছে। তাদের খিলখিল করে হাসির আওয়াজে মুখরিত হয়ে উঠেছে চারিদিকে। বিয়ে বাড়ির ভিড়ে সেই দুই বিচির পিছনে ছুটছে মেহু। শেষমেশ তাদের সাথে না পেরে মেহু মুখ গোমরা করে ফিরে আসে। রাজ তখন ব্যস্ত একমাত্র বোনের বিয়ে। হলরুমে এসে মেহুকে মুখ গোমরা করে থাকতে দেখে শুধায়, কি হলো তোমার, এভাবে বসে আছো যে? মেহু চোখ গরম করে তাকায় রাজের দিকে, রাগী গলায় বলে, তোমার ছেলে রায়েদ আর তোমার ভাইয়ের মেয়ে রুষা আমাকে পাগল করে দিচ্ছে, একদম আর ওদের দেখে রাখতে বলবে না। মেহু উঠে চলে আসে বড় বড় পা ফেলে। বাচ্চারা তাকে পাত্তা দেয় না, এটা সে মানতে পারছে না। রাজ মেহু যাওয়ার পানে তাকিয়ে বলে, পাগলি। তখনই ছোট ছোট দুটো হাত এসে জড়িয়ে ধরে বলে, চাচু। রাজ সেদিকে তাকিয়ে দেখে রুষা তার ছোট ছোট হাত দ্বারা রাজের পা জড়িয়ে ধরে তাদেরকে মায়া মায়া চোখ করে তাকিয়ে আছে। রাজ হেসে রুষাকে কোলে নিয়ে গালে চুমু খেয়ে বলে, আমার মাটা তখন কোথায় ছিল? রুষা আদো আদো গলায় বলে, লায়েদ ভাইয়ের তাতে খেলতিলাম। রাজ হেসে উঠে রুষার ভাঙা উচ্চারণে। রায়েদকে দেখছে না বলে সামনে তাকাতে দেখে মুখ ফুলিয়ে রায়েদ বসে আছে সিঁড়িতে। রাজ ভুজ গিয়ে রায়েদের কাছে এসে বলে, কি হলো রায়েদ, এখানে বসে আছো কেন বাবা? রায়েদ অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, একদম কথা বলবে না আমার সাথে, রুষাকে নিয়েই থাকো তুমি। আমাকে আদর না করে তুমি রুষাকে আদর করছো, আমি কথাই বলবো না তোমার সাথে। রায়েদ তেজ নিয়ে উঠে চলে যায়। রাজ রায়েদের যাওয়ার পানে তাকিয়ে বলে, ছেলে আমার হলে কি হবে, তেজ হয়েছে মায়ের মতো। রুষাকে নিয়ে রাজ চলে যায় উপরে হৃদের রুমে, যেখানে হৃদকে সাজিয়ে দিচ্ছে বন্যা আর মেয়ে। রাজ ঘরে ঢুকতে ঢুকতে বন্যাকে খোঁচা মেরে বলে, দেখো, পেতনি সাজিয়ে দিও না আমার বোনকে। বন্যা চোখ গরম করে রাজের দিকে তাকিয়ে বলে, এত বাজে সাজালে আর আমাকে বলতে না সাজানোর জন্য। হৃদ হেসে বলে, ভাইয়া যাও তো, আমার দুই ভাবিকে ডিস্টার্ব করো না। রাজ রুষাকে নিচে নামিয়ে দিয়ে পিছন ফিরে ঘুরে বলে, থাকতে এসছে আগে বলে রাখলাম, সাজানোর সময় সাবধানে থাকিস, বাজেভাবে সাজিয়ে দিবে বুঝতেও পারবে না, পর আবার বলিস না সাজ খারাপ হয়েছে। মেহু তেজ নিয়ে বলে, আরে যাও তো, জ্বালিও না। রাজ মাথা নেড়ে বলে, ওকে বউ, আই লাভ ইউ। রাজা দাঁড়ায় না সেখানে, চলে আসে রুম থেকে বের হয়ে। মেহুদ লজ্জায় সেখানেই শেষ। বন্যা আর হৃদ তো আছেই খোঁজা দেওয়ার জন্য। তখনই তাদের মাঝে এসে হাজির হয় সামিয়া, তার 3 বছর বয়সী মেয়ে আলিয়া। মেহুদ এসে জড়িয়ে ধরে বলে, কেমন আছো খালামণি? সামিয়া হেসে বলে, ভালো, তুই কেমন আছিস? মেহু উত্তর দেয়, ভালো। আজ প্রায় 3 বছর পর ওদের দেখা। রাজের সাথে আজও সামিয়া কথা বলে না। সে বলে ক্ষোভ নেই তার কোনো, কিন্তু সে কথা বলবে না। সামিয়া গল্প করতে শুরু করে দেয় মেহুর। বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয় হৃদের। বিয়েটা তার পছন্দের মানুষের সাথেই হয়েছে। নুহাস একাই 2 পরিবারের লোককে রাজি করিয়েছে বিয়ের জন্য। ছেলেটা ভালোবাসে হৃদকে বলতে হবে। এবার হৃদের বিদায়ের পালা, সবচেয়ে কষ্টের ঈদ, বিশেষ করে মেয়েটার জন্য ভীষণ, যে নিজের আপনজনদের ছেড়ে অপরিচিত এক পরিবারে গিয়ে নিজেকে মানিয়ে নেয়। হৃদ তার 2 ভাইকে জড়িয়ে ধরেছে। আদিল আর রাজু কাঁদছে।
দুই ভাইয়ের কলিজার টুকরোর বিদায় বেলা। পুরো এহসান ভিলাও কাটছে দুই ভাইয়ের পাগলামতে। অনেকটা রাস্তা অবধি গাড়ির পেছনে পেছনে যায় তারা। রীতের গাড়িটা অদৃশ্য না হওয়া অবধি প্রায় দাঁড়িয়ে থাকে সেখানে। মিহু এসে রাজের হাত ধরে বলে, এত পাগলামি করলে চলে? সে তো আসবেই বাড়িতে, একেবারে তো চলে যায়নি। রাজ নিজের চোখের পানি মুছে বলে, জানতাম না আমি বোনকে বিদায় দেওয়া এত কষ্টের। বন্যা এসে বলে, বোন বিদায় দেওয়া কষ্টের, কিন্তু ওর সামনে পাগলামি করলে হবে? এতে তো ওর মন ওই বাড়িতে বসবেই না। রাজ মাথা নাড়ে, কথা বাড়ায় না, ভিতরে চলে যায় দুই ভাই। রাতে সকল কাজ শেষ করে রাজ ঘরে ফিরে। তখন রায়েতকে ঘুম পাড়ানোতে ব্যস্ত ছিল। রাজকে রুমে আসতে দেখে উঠে বসে। রায়েত ঘুমিয়ে গেছে অনেক হলো। রাজ উকি দিয়ে বলে, ঘুমিয়ে গেছে সে। মিহু মাথা নেড়ে বলে, হুম। রাজও মাথা নাড়ায়। টাওয়াল নিয়ে ফ্রেশ হতে ঢোকে ওয়াশরুমে। মিহু তখন চলে আসে বারান্দায়। রাজ ফ্রেশ হয়ে মিহুর খোঁজে বারান্দায় আসে, পেছন থেকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ বেবি আমার সাথে থেকে যাওয়ার জন্য। মিহু বাঁকা চোখে রাজের দিকে তাকায়। মিহু পিছন ফিরে রাজের দিকে তাকিয়ে যেই রাজকে চুমু যেতে যাবে তখনই রায়েত কেঁদে ওঠে। রাজ রায়েতের দিকে তাকিয়ে বলে, ঘরের শত্রু বিভীষণ। মিহু হেসে ওঠে শব্দ করে রাজের কথায়। রায়েদের কান্না থামাতে চলে আসে রুমে। রাজও আসে পিছন পিছন। মিহু রায়েদের কান্না থামাতে ব্যস্ত হয়ে যায়। এক পলক এর মাঝেই রাজের দিকে তাকিয়ে সেও নানানভাবে হাসানোর চেষ্টা করছে রায়েত। একবার পুরো ঘরটায় চোখ বুলিয়ে তাকিয়ে দেখে এটা তার সাজানো ঘর। তার সামনে বসে আছে ব্যক্তিটা শুধুই তার হৃদয়। এই হৃদয় নিয়ে থাকতে চায় একটা জীবন।